মঞ্জুরুল আলম পান্না, আপনার কাছে প্রথমে আমি জানতে চাই, আপনি দেখেন প্রায় দীর্ঘক্ষণ আনিস আলমগীরকে ডিবি অফিসে বসিয়ে রেখে তারপরে তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দেয়া হলো। আপনার ক্ষেত্রেও তো এমনটিই ঘটেছিল। এমনটাই ঘটেছে এবং রাষ্ট্রযন্ত্রের চেহারাটা এমনই। হুম, আমাকে যখন ধরা হয়েছিল আরো অনেকের সঙ্গে কয়েকজন মুক্তিযোদ্ধা, অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সহ আমাদেরকে আটক করা হলো গত 28 আগস্ট। আমাদেরকে নেওয়া হলো 12:30টার সময় এবং তার আগে ইন্টারেস্টিংলি আপনাকে বলেছিলাম যে খুব মজাদার ভাবে আমি ফোন দিলাম পুলিশকে আমাদের নিরাপত্তার জন্য যখন মব ক্রিয়েট করা হলো। পুলিশ আমাদের নিরাপত্তার নাম করে হেফাজতে নিল 12:30টার দিকে দুপুর। তারপর প্রায় 10 ঘন্টা বসিয়ে রাখলো, জিজ্ঞাসাবাদ করলো। উপর মহল থেকে যখন সিদ্ধান্ত হলো যে না ছাড়া হবে না এবং কোন আইনে আটক দেখানো হবে, কোন মামলায় দেওয়া হবে, তারপর রাত 10টার দিকে আমাদের মোবাইল সিজ করা হলো। ঠিক তেমনই আনিস আলমগীর ভাইয়ের ক্ষেত্রেও সেটি ঘটেছে। 19 ঘন্টা পর তাকে আদালতে অ্যাপিয়ার করা হয়েছে এবং তাকে সম্ভবত সন্ধ্যা 7টা-7:30টার দিকে ডিবি পুলিশ নিয়ে গিয়েছিল। রাত 2টার দিকে মামলা হয়েছে এবং আমাদেরকে যখন রাত 10টার সময় মোবাইল সিজ করা হলো, মামলাটাও কিন্তু রাত 1টার সময় করা হলো, রুজু করা হলো। আনিস আলমগীর ভাইয়ের ক্ষেত্রেও রাত 2টার সময় উত্তরা পশ্চিম, রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা করা হলো কোন একটা সংগঠনের পক্ষ থেকে। তো একই রকম চেহারা রাষ্ট্রযন্ত্রের। আপনাকে যখন ছুরি মারা হবে, আপনি ছুরিতে যে আঘাতটা পাবেন, আমাকে যদি ছুরি মারা হয় একই আঘাত পাবো। ছুরির চেহারা তো একই রকম, তাই না? ছুরির আঘাতটাও তো একই রকম হয়। সো ঘটছে এরকম। মঞ্জুরুল হক, সবাই জানতে চায় নেক্সট টার্গেট কে? এটা আলোচনার বিষয় না আসলে। যদি আমরা জানি যে কোনো একটি ঘটনা ঘটলে পুলিশ সেখানে অজ্ঞাতনামা কয়েক হাজার ব্যক্তির ঘটনা উল্লেখ করে, নাম থাকে না, অজ্ঞাতনামা এতজন। তো এইটার টেকনিকটা হচ্ছে যে ওই যখন আপনি একজন নির্দিষ্ট কাউকে ধরা হয় তখন সেই যে অজ্ঞাতনামা কয়েকশো বা কয়েক হাজার ছিল, সেই অজ্ঞাতনামাদের ভিতরে একজন জ্ঞাতনামাকে ইনপুট করা হয়, সেভাবে গ্রেপ্তার করা হয়। তো এই নেক্সট টার্গেটকে কথাটা শুনতে শুনতে আসলে খুব বিরক্তিকর লাগে এবং ভয়ও তো কাজ করে, প্লাস এক ধরনের কি বলবো এটাকে, অদৃষ্টবাদী চিন্তা কাজ করে যে এমন একটা দেশে আমরা জন্ম নিয়েছি এবং যে দেশটিকে আমরা ৭১-এ মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি, সেই দেশটিতে এসে ৫৪ বছর পরে আমাদেরকে ভাবতে হচ্ছে যে নেক্সট কে। তো এই জিনিসটা হচ্ছে যে আপনি বলার সময় যখন বলবেন যে আমরা বৈষম্যটাকে দূর করার জন্য এসেছি, বৈষম্য বিরোধী অমুক তমুক এই সেই, কিন্তু তো আমরা তো জানি যে কোন গাছের কি চরিত্র। আপনি তেঁতুল গাছে তো আর আম ফলাতে পারবেন না, তেঁতুলই ফলবে। কাঁঠাল গাছে কাঁঠালই ফলবে, সেখানে আম ফলবে না। তো এই রাষ্ট্রযন্ত্রটা যে সিস্টেমে চলে সেই সিস্টেম তো আপনি চেঞ্জ করতে পারেননি বা করতে চাননি। তো সেই সিস্টেমের অধীনে এখানে নিয়মটা হচ্ছে যে দুর্বলের উপরে সবলের অত্যাচার চলে এবং আপনার মতামতটাকে আপনি আরোপ করে দেন, চাপিয়ে দেন। তো সেইটাকে আমাদেরকে বলতে হয় যে সেটাও গণতন্ত্র, আমাদেরকে মেনে নিতে হয় যে এটাও গণতন্ত্র, এটাও রাষ্ট্র পরিচালনার একটি অঙ্গ মাত্র। কিন্তু আপনি দেখুন যে সারা পৃথিবীতে অধিকাংশ দেশ, মানে 99% দেশ হচ্ছে পুঁজিবাদী ধারায় চলে, ক্যাপিটালিস্ট ফরম্যাটে তাদের গভর্নমেন্ট, এবং সেখানে পুঁজিবাদীরা ক্ষমতায়, বুর্জোয়ারা ক্ষমতায়, কিন্তু সেই রাষ্ট্রগুলোর ভিতরে ছোট লোকিটা কম আছে, অর্থাৎ স্ববিরোধিতাটা কম আছে। আপনি যদি এই যে মডার্ন যে দেশগুলো, ইউরোপের, আমেরিকার যে মডার্ন গণতান্ত্রিক দেশগুলো, সেখানে কিন্তু আপনি এই ছোট লোকিগুলো পাবেন না। তারা যে কথাটি বলে সে কথাটি নিজের জন্যও প্রয়োগ করে। যে আমি একটা এক্সাম্পল দিই, যে ব্রিটেনের আপনি পার্লামেন্টে ধরুন যে সেখানে কোনো পার্লামেন্টারিয়ানের বিরুদ্ধে কোনো যদি অভিযোগ উত্থাপিত হয়, সেটি প্রমাণিত হোক বা না হোক, তাকে পদত্যাগ করতে হয়। কিন্তু আমাদের দেশে এই সিস্টেমটা কোনো কালেও ছিল না, এখনো নেই। যে কোনো মন্ত্রী দায়িত্ব নিয়ে পদত্যাগ করবেন এরকম কোনো নজির কিন্তু বাংলাদেশে নেই। ঠিক সেইভাবে
কোনো সরকারি লোক অন্যায় করলে সেই অন্যায়ের কোনো প্রতিকার নেই, সেই অন্যায়কে দিব্যি তারা গা ঝাড়া দিয়ে ফেলে দিতে পারছেন। এবং ওই একই অপরাধ যদি কোনো বেসরকারি লোক করে বা পাবলিক করে, আম জনতা করে, তাহলে আপনি তাকে বৃন্দাবন দেখিয়ে ছাড়বেন, তাকে 14 শিখে আপনি ভরবেন, তাকে জামিন দেবেন না, তাকে আপনি মাসের পর মাস বিনা বিচারে রাখবেন, যা খুশি আপনি করবেন। তো এইটা হচ্ছে দ্বিচারিতা। তো এই দ্বিচারিতা হচ্ছে আমাদের রাষ্ট্র পরিচালনার একটা অন্যতম অনুষঙ্গ, যেটাকে কোনো সংস্কার করেই আপনি বাদ দিতে পারেননি, বাদ দিতে চাননি। তাই এখন এই অবস্থায় আমরা শুধু নই, এই অবস্থায় দেশের হাজার হাজার মানুষ শঙ্কায় আছে যে কখন কে গ্রেপ্তার হবে। তো এই টোটাল জিনিসটাকে আমি বলতে চাচ্ছি যে এটা হলো টোটাল এনার্কি। অর্থাৎ এই যে এনার্কিটা, এই এনার্কিটা হচ্ছে টোটাল এনার্কি নাকি ক্লাসিক ফ্যাসিজম বলবেন? ফ্যাসিজমের কোনো ক্লাসিক আর নন ক্লাসিক হয় না। ফ্যাসিজম ইজ ফ্যাসিজম। ফ্যাসিজমের ক্লাসিক হয় কি, আপনার ধরেন যেই একদম ফ্যাসিজম বলতে আমরা যেটা বুঝি সেটা যখন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয় সেটিকে বলে ক্লাসিক ফ্যাসিজম। আর একটা হচ্ছে গিয়ে আপনার ফ্যাসিজম তুল্য, মানে পুরোপুরি ফ্যাসিজম না কিন্তু আপনার ফ্যাসিজম তুল্য। আপনি যদি এখন মুসোলিনি বা হিটলারের ফ্যাসিজমকে আনেন, সেই ফ্যাসিজমের সাথে কিন্তু আপনি 75 বছর পরে এসে এখনকার ফ্যাসিজমকে মিলাতে পারবেন না, কারণ তখন ইলেকট্রনিক ডিভাইস। তারাও তো কথায় কথায় মানুষ হত্যা করতো, কারো কোনো বাক স্বাধীনতা ছিল না। সেই 75 বছরের আগের ঘটনায় তো এখন বাংলাদেশে ঘটছে। আপনি পার্থক্য কিছু দেখেন কি? না, সেখানে যে ফ্যাসিজমটা ছিল সেটির ধরন একরকম, আর এখনকার ধরন হচ্ছে বহুমুখী ধরন। সেখানে ধরনটা ছিল একমুখী ধরন, অর্থাৎ তাদের যে মতামতটা সেটা তারা চাপিয়ে দেবে, সেটা সত্য মিথ্যা বলার কোনো রাইট আপনার নেই, সেটাকে আপনাকে পালন করতে হবে। এটাই তো এখন বাংলাদেশে এইটাই হচ্ছে। ইউনূসের মব বাহিনী যা বলছে সেটা মানুষকে মেনে নিতে হবে। এখন যেটা হচ্ছে সেটা আপনাকে বহুমুখী এই জন্য বলছি, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে গণতন্ত্রের লিবাসে হচ্ছে, সংস্কারের লিবাসে হচ্ছে, এবং সেটা হচ্ছে আপনার সমাজের A to Z রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে। সেটা হচ্ছে একমাত্র মতাদর্শিক ক্ষেত্রে, মুসলিনেরটা হয়েছিল মতাদর্শিক ক্ষেত্রে, আর এটা হচ্ছে প্রতিটি কর্মকাণ্ডে আপনার কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, আপনাকে বেঁধে ফেলা হচ্ছে, আপনার মুখ বন্ধ করা হচ্ছে, আপনার যাতায়াত বন্ধ করা হচ্ছে, এবং আপনার প্রাণনাশের হুমকি হচ্ছে। এই জিনিসটা এর কোনটা এই সরকার করছে না? এর সব কটা তো সরকার করছে। আওয়ামী লীগ যদি ফ্যাসিবাদ হয় তাহলে আপনি ক্লাসিফিকেশনের জায়গায় রাখছেন কোন ধরনের ফ্যাসিজম চলছে। ক্লাসিক ফ্যাসিজম নাকি সরকার ছিল না, আওয়ামী লীগ ছিল একটা কর্তৃত্ববাদী সরকার। সেটা আপনার কাছে হতে পারে, আবার আমাদের কাছে অনেকের কাছে হতে পারে যে সেটাও ফ্যাসিস্ট ছিল। ধরে দিলাম ফ্যাসিস্ট ছিল, সেই ফ্যাসিস্টটা হয়েছে, সেই ফ্যাসিজমটা কায়েম হচ্ছে 15.5 বছর ধরে, 15.5 বছর পরে এসে। আর এটা তো এখন 15.5 মাস 16 মাস হয়েছে, ফ্যাসিজমটা আমরা দেখতে পেয়েছি 1 মাস 2 মাস মাথা থেকেই। এবং আপনি বলছিলেন ক্লাসিফাই করার চেষ্টা করছিলেন যে কি বললেন, ক্লাসিক ফ্যাসিজম, সেমি ফ্যাসিজম। আমি তো বলি আর্টিস্টিক ফ্যাসিজম। এর নানান ধরনের নান্দনিকতা রয়েছে, নন্দন তত্ত্ব এখানে রয়েছে, নন্দন তত্ত্ব দিয়ে আমরা এটা বিশ্লেষণ করতে পারি। কি অদ্ভুত। আমি যদি বলি যে এর আগে যে সাংবাদিকদের আটক করা হয়েছে, আওয়ামী লীগের সময় হয়েছে না? অবশ্যই হয়েছে, সাংবাদিক নির্যাতন হয়েছে, কিন্তু কি হয়েছে? মামলা দিয়ে মঞ্জুর আলম পান্না বা আওয়ামী লীগ আমলে আপনি আমাকে বলেন তো, এই টক শোতে যাওয়ার জন্য কোন সাংবাদিককে আটক করা হয়েছে? আমি সেটাই বলছি। এর আগে আওয়ামী লীগের সময় সাংবাদিকদের উপর অবশ্যই নির্যাতন হয়েছে, অবশ্যই সাংবাদিকরা মামলার শিকার হয়েছে, সাইবার সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে নানান ধরনের মামলার শিকার হয়েছেন। প্রথমত হচ্ছে সেই মামলাগুলো কারা করেছেন? সরকারের যারা প্রভাবশালী ব্যক্তি ছিলেন তারা করেছেন, তারা তাদের ক্ষমতা দেখিয়েছে। প্রশাসনে যারা ছিলেন, সে কুড়িগ্রামের ডিসি অথবা এর চেয়ে ক্ষমতাবান যারা, তারা মামলা করেছে এবং মামলা করে আটক করা হয়েছে। মামলা করার পর আটক করা হয়েছে। আপনি শহীদুল আলম, মানে চিত্রগ্রাহক শহীদুল আলমের কথা বলেন, ফটো সাংবাদিক কাজলের কথা বলেন, সাংবাদিক প্রবীর শিকদারের কথা বলেন, মামলা করে আটক করা হয়েছে। এবং এর আগে কিন্তু কোন সাংবাদিককে হেলমেট পরানো হয়নি আওয়ামী লীগের সময়, লাইভ ভেস্ট পরানো হয়নি, হাত করাটা দেওয়া হয়েছে, হাত করা পরানো হয়েছে। কিন্তু এখন কি করা হয়েছে?
আমাকে লাইভ ভেস্ট পরানো হয়েছে, হেলমেট পরানো হয়েছে, হেলমেট পরার পর আমার মুখ চেপে ধরা হয়েছে, কথা বলতে দেওয়া হয়নি, পুলিশের বাঁশি হুইসেল দেওয়া হয়েছে যাতে আমার কণ্ঠ কেউ শুনতে না পারে, সাংবাদিকরা যারা ছিলেন। আনিস আলমগীর ভাইয়ের ক্ষেত্রেও হেলমেট পরানো হয়েছে, লাইভ ভেস্ট পরানো হয়েছে, হাত করা পরানো হয়েছে। অতএব আর্টের যত কায়দা আছে, শিল্পের যত তত্ত্ব আছে, সব অ্যাপ্লাই করা হচ্ছে এখন। অতএব কে বড় ফ্যাসিস্ট এটা মানুষই বেছে মূল্যায়ন আচ্ছা, করবে। মঞ্জুর আলম পান্না, একটা খবর আমি দেখলাম, আমি বিশ্বাস করতে চাই না যে আনিস আলমগীর ভাই এত দুর্বল মানুষ হতে পারেন। আমি তাকে সেই 96 সাল থেকে চিনি, আমরা আজকের কাগজের সহকর্মী ছিলাম। তিনি অনেক সিনিয়র সাংবাদিক আমার, আমি মাত্র তখন ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট আর তিনি ছিলেন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট আজকের কাগজে। আনিস আলমগীর কোর্টে দাঁড়িয়ে কেঁদেছেন এবং তিনি বলেছেন যে ইউনূস সরকার চাইলে পুরো বাংলাদেশকেই কারাগার বানাতে পারে। তার এই কথা বলার সাহস আছে, এটুকু আমি জানি, কিন্তু তার চোখে পানি আসবে, তিনি কাঁদবেন, এতটা কি মনে হয় আপনার? আপনি যখন এরকম কারাগারে গিয়েছিলেন আপনার কি ফিল হয়েছিল আমার খুব জানতে ইচ্ছা করছে। কেন কাঁদবেন না? কাঁদলেই কি মানুষ দুর্বল চিত্তের হয়ে যায়? নো, তার কি ইমোশন নেই? তিনি কি পুরো বাংলাদেশের চিত্র দেখছেন না? আমি কি পুরো বাংলাদেশের চিত্র দেখে আমি কম্পিত হইনি, শঙ্কিত হইনি, আবেগ আপ্লুত হইনি, আবেগপ্রবণ হইনি? কান্নাটাকে আপনি দুর্বল চিত্তের জায়গা থেকে দেখছেন কেন? আপনি কান্নাটাকে আবেগের জায়গা থেকে দেখুন। পুরো বাংলাদেশের চিত্র যখন আমার চোখে ভাসে, আমি কি আমার আবেগকে কন্ট্রোল করতে পারবো? যখন মুক্তিযুদ্ধ নিয়ে এসব কথাবার্তা হচ্ছে, আমি কি আমার আবেগকে কন্ট্রোল করতে পারবো? এটা কি আমার দুর্বল চিত্তের কথা? আমি তো এখনো ইমোশনাল হয়ে পড়ছি। এটা কি আমার দুর্বল চিত্তের কথা? আমি কারাগার থেকে বেরিয়েছি, তারপর আমি কথা বলছি, নিশ্চয় আমি ভয় পাইনি, কিন্তু আমি আবেগ আপ্লুত হচ্ছি। আনিস ভাই যদি কেঁদে থাকেন, সে নিশ্চয়ই তিনি দুর্বল চিত্তের পরিচয় দেননি। তিনি তার আবেগের বহিঃপ্রকাশটা হয়তো নিজের অজান্তেই প্রকাশ করে ফেলেছেন। এই বাংলাদেশ তো চাইনি শেখ হাসিনা সরকারের পতন, আমিও চেয়েছিলাম, স্পষ্ট করে বলি, আমিও চেয়েছিলাম। দিনের পর দিন, বছরের পর বছর উইদাউট এনি ইলেকশন পাওয়ার হোল্ড করে থাকবে, এটা হতে পারে না। এবং সেখান থেকে জঙ্গিবাদ চরমপন্থার সৃষ্টি হয়, যখন কোথাও পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হয়, সেই জিনিসটাই ঘটছে। এর দায় আওয়ামী লীগকে নিতে হবে, এর দায় শুধু ডক্টর ইউনূস সরকারের নয়, এর দায় আওয়ামী লীগ সরকারকে নিতে হবে। এবং এই কথাগুলো যদি আমরা বলছি, তখন এক শ্রেণী মানুষ বলে, এই তো কেমন লাগে, চেয়েছিলেন তো আওয়ামী লীগের বিদায়। আরে হ্যাঁ চেয়েছিলাম, তার মানে কি আওয়ামী লীগের বিদায় হলে চরমপন্থা জঙ্গিবাদের উত্থান ঘটবে, একটা উর্বর ক্ষেত্র তৈরি হবে, তাই বলে আমি আওয়ামী লীগের সমালোচনা করবো না? আমি আওয়ামী লীগের পতন চাইবো না? অবশ্যই চাইবো, কেন চাইবো না? আমি আওয়ামী লীগের সমালোচনা করলে কি আমি বিএনপি জামাত দালাল হয়ে যাবো? দেওয়া হয়েছে তো সেই ধরনের ট্যাগ, সেই ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে, চাকরিবাদের দোষ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এবং যে শ্রেণী মানুষ বলেন যে আমাদেরকে লাল বদর হিসেবে চিহ্নিত করেন, সেই মানুষগুলোর জন্যই আজকে বাংলাদেশে এই রূপ। যে মানুষগুলো চাটুকারিতা করেছেন আমাদের মধ্যে সিনিয়র সাংবাদিকরা, তারা চাটুকারিতা করেছে না আওয়ামী লীগের? প্রধানমন্ত্রী চাটুকারিতা করেছে না? গোপাল ভাঁড়ের আসর বসেছে না প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনগুলোতে? হ্যাঁ, চাটুকারিতা ছাড়া এখানে কি ছিল? কি প্রশ্ন করা হতো প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে? তৈলমর্দন ছাড়া কি হয়েছে? এবং ওই শ্রেণীর সাংবাদিকরাই আওয়ামী সরকারের পতনের জন্য অনেক অন্যতম দায়ী। তো আপনি যে জায়গা থেকে শুরু করলেন, আনিস ভাই কেঁদেছেন, আমি দুর্বল চিত্তের মানুষ বললাম। আনিস ভাই যথেষ্ট শক্ত মানুষ, আনিস ভাই যথেষ্ট সাহসী মানুষ, কিন্তু তিনি যদি চোখের পানি ফেলে থাকেন, আমি সেই চোখের পানিকে শ্রদ্ধা করি, এবং সেটি একসঙ্গে সাহস এবং ভালোবাসার প্রতীক। হ্যাঁ, মঞ্জুরুল হক, আপনি জানেন যে আনিস আলমগীর কিন্তু প্রায়শই আমার অনুষ্ঠানে আসতেন এবং সপ্তাহে অন্তত একদিন আসতেন। ওই যে নিউ ইয়র্ক থেকে এবং ফ্রান্স থেকে যে দুইজন ইউটিউবার আছে, আমার এই শোতে আসলে পরে তাদেরকে বেশি বেশি করে হুমকি ধামকি দেওয়া হতো। আনিস ভাই আমাকে বলেছিলেন, তারপর থেকে তিনি কিন্তু আমার এখানে আসাও বন্ধ করে দিয়েছিলেন। তিনি সতর্ক থেকেও রেহাই পেলেন না। এবং আপনি জানেন যে ওই দুই ইউটিউবার তারা কিন্তু ঠিকই এই আনিস আলমগীরকে গ্রেফতার করার জন্য লালায়িত করেছে সরকারকে। এমনকি যদি আনিস আলমগীরকে গ্রেফতার করা না হয়, তাহলে তাকে রাস্তাঘাটে যেখানে পাবে সেখানে হত্যার হুমকি, প্রকাশ্য হুমকি পর্যন্ত দিয়েছে। তো এই সরকার আমরা শুরু থেকেই দেখেছি যে এই মবদেরকে লালন পালন এবং পৃষ্ঠপোষকতা করে এসেছে। তো এই সরকারের ভবিষ্যৎ কতদূর পর্যন্ত আপনি দেখতে পান? কি চায় তারা? আর
মানে তারা কি, আপনি জানেন যে এরই মধ্যে তারা আবার ভারতীয় হাই কমিশনে হামলার একটা হুঁশিয়ারিও দিয়েছে। সো তারা কি একটা এরকম যুদ্ধংদেহী ভাব নিয়ে থেকে কি অ্যাচিভ করবে? আপনার আজকের টপিকটা আসলে এই যে আহ, সবাই যে সন্ত্রস্ত, আমরা সবাই যে ভীত সন্ত্রস্ত, এটা আসলে কোনো টপিক না, এটা হচ্ছে একটা কমন। এটা আমাদের সবার ঘাড়ের উপরে এই জিনিসটি চেপে বসেছে সিন্দাবাদের ভূতের মতন। এটি একটি কমন ফেনোমেনা। যেটি হওয়া উচিত সেটি হচ্ছে যে এই যে একটা এনার্কি নতুন করে শুরু হলো, জুলাই আগস্টের যারা আন্দোলন করেছিলেন তারা মাঝখানে তাদের ভিতরে অনেকেই অনুতপ্ত ছিলেন সরকারের কিছু অন্যরকম দিকবাজি দেখে, সরকারের কিছু ভূমিকা দেখে তাদের ভিতরে অনেকেই কিন্তু অনুতপ্ত ছিলেন যে এটা আমরা ঠিক করিনি। সেই লোকগুলো কিন্তু আজকে এই হাদি ঘটনার পর থেকে আবার আগের জায়গায় ফিরে গেছে। আগের জায়গায় ফিরে যেয়ে তারা কিন্তু আবার হুমকি দামকি দেওয়া শুরু করেছেন এবং নতুন করে একটা জোয়ার সৃষ্টি হয়েছে, অর্থাৎ গণজোয়ার। ব্যাপারটা এরকম। তো এই জিনিসটার পরিণতি খুব খারাপ। দেশের জন্য বাংলাদেশের উপরে ভয়ঙ্কর কিছু একটা ঘনিয়ে আসছে, ভয়ঙ্কর কিছু একটা, আমরা জানি না কি সেটা, তবে ভয়ঙ্কর কিছু একটা। এই যে আপনি বারবার করে কিছু কিছু মানুষ একে তাকে ধমক দিচ্ছে, ধরুন আমি যদি আমেরিকাকে ধমক দিই, আমার কতটুকু ক্ষমতা আছে? আমি মার্কিন যুক্তরাষ্ট্রকে ধমক দেওয়ার মতন আমার কতটুকু ক্ষমতা আছে? কি ক্ষমতা আছে? কিছুই তো নেই। আমার রাষ্ট্রের থেকেও কিছু নেই, আর ব্যক্তিগতভাবে তো আমি তো মানে নাই, জিরো, মাইনাস। তো সেখানে আপনি এই যে বারবার ধমক হচ্ছে, এই ধমকগুলোর পরে যে এর যে কনসিকুয়েন্সটা আসবে সেইটিকে সামলাতে এর পদধ্বনি কিংবা প্রতিটি সরকারের ধারাবাহিকতা এই শব্দগুলো ইউজ করা হয়েছে। অনেক সময় ভদ্রোচিত ভাবে বলতে গেলে অনেক কিছু করতে হয়, বা মনে করিয়ে দেওয়া হচ্ছে যেহেতু ফ্যাসিস্ট হয়ে গেছে আওয়ামী লীগ, এটা মোটামুটি এই মুহূর্তে বাংলাদেশে আহ, একটা বড় অংশ মনে করে যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট। তো ফ্যাসিস্ট খাতে কিন্তু আপনি সম্পাদক পরিষদে ওই বিবৃতিটা হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই, দু একটা শব্দের কারণে। আমি নিজেই বলেছি যে একটু খটকা লেগেছে, কিন্তু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে যে আওয়ামী লীগ যদি ফ্যাসিস্ট হয় তো তোমরাও ফ্যাসিস্ট। এখানে সবচেয়ে বড় কথা। এটা আমি আমি অবশ্যই আমি মূল্যায়ন করতে চাই এবং পজিটিভলি ধরতে চাই। মানে আমরা তো আর সরকারের সাথে ঝগড়া করবো না। যেই সরকারকে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে দিন রাত মুখে ফেলা করে ফেলছে এই বর্তমান সরকারের কর্তা ব্যক্তিরা বা বিহাইন্ড দ্য স্ক্রিন যারা কাজ করছেন, তাহলে তুমি যে ফ্যাসিস্টকে ঘৃণার সাথে উচ্চারণ করছো, ঘৃণার চাষ করছো, তা তুমিও সে ফ্যাসিস্টের মতো হয়ে যাচ্ছ। এর চেয়ে আর বেশি বলার তো দরকার নেই। সমাজটাকে নিয়ে ইশারায় কাফিয়ে কি একটা কথা আছে না হিন্দিতে? তো যদি বিজ্ঞ হয়, কাফিয়ায়, হ্যাঁ, তো যদি বিজ্ঞ হয়ে থাকে, যদি শিক্ষিত হয়ে থাকে, যদি ভদ্র হয়ে থাকে, তাহলে তো এইটুকুই যথেষ্ট। এর চেয়ে বেশি বলার তো প্রয়োজন নেই। তো সম্পাদক পরিষদ ওইভাবে মূল্যায়ন করে বলেছে, এটা আমি অন্যভাবে নিতে চাই না, যথেষ্ট বলেছে। যে মঞ্জুরুল হক, আপনার কাছে কি তাই মনে হয় যে এরকম করে মানে কথায় কথায় আওয়ামী লীগের রেফারেন্স এনে এই সরকারের অনেক কিছু, এটা কি মনে হয় না যে জাস্টিফাই করা, যে আচ্ছা আওয়ামী লীগ এরকম করছিল আপনারা এরকম কইরেন না, ব্যাপারটা এরকম মনে হয় না কখনো কখনো? কিন্তু আওয়ামী লীগ সরকারের চেয়ে এই মাত্রা, ধরেন আজকে যে পরিমাণ সাংবাদিক জেলখানায় আছে, যে পরিমাণ সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে, এইগুলো যদি আওয়ামী লীগ আমলে হতো, ধরেন ভুলে যান ডক্টর ইউনূসের কথা, মনে করেন এখন এই মুহূর্তে শেখ হাসিনার সরকার আছে ক্ষমতায়, আর এই সাংবাদিকরা যদি জেলখানায় থাকতেন, 300 সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা থাকতো, তাহলে কি হতো বাংলাদেশে? আমি দুটো বিষয়ে খুব সন্দিহান। একটি হলো, তার ভিতরে একটি হলো যে ফটোকার্ড, সামাজিক মাধ্যমে যে ফটোকার্ড গুলো আসে, এই ফটোকার্ড গুলোর ভেতরে কত পার্সেন্ট সঠিক এবং কত পার্সেন্ট ভুল, এইটা আমি পার্সেন্টেজ পুষে বের করতে পারবো না। তবে আমার কাছে মনে হয় যে টোটাল জিনিসটা হচ্ছে প্রোপাগান্ডার একটা পার্ট। তো এই জিনিসগুলো অধিকাংশই হচ্ছে মিথ্যা বা বানোয়াট, কেউ কেউ বসে বসে বানায়। আবার এই জিনিসগুলো যখন আবার ফ্যাক্ট চেকে দেওয়া হয়, সেখান থেকেও আবার মানে আরোপিত ভাবে তৈরি হয়ে আসে। একটা সত্যি ঘটনা ফ্যাক্ট চেক আলাদা দেওয়ার পরে ফ্যাক্ট চেক আলাদা এটাকে মিথ্যা বলে প্রমাণ করে। সুতরাং ইনফরমেশন ওয়ার যেটাকে বলে, এখন আমরা 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 কিন্তু আছি ইনফরমেশন ওয়ারের যে যুগ, সেই যুগে। তো ইনফরমেশন ওয়ারের ভেতরে আপনি এই ধরনের ইনফরমেশন কন্টেনজেন্ট থাকে এবং সেগুলো কিন্তু তার মারাত্মকভাবে ইফেক্ট করে।
যেমন ধরুন যে এই যে আনিস আলমগীর সাহেব কেঁদেছেন, এটি কিন্তু কোনো নিউজের শিরোনাম হতে পারে না, কোনো নিউজের শিরোনাম হতে পারে না, কোনো সুস্থ পত্রিকা হোক বা পোর্টাল হোক, তাদের শিরোনাম কিন্তু এটা হতে পারে না। আনিস আলমগীর সাহেব কি কথা বলেছেন সেটাও নিউজের শিরোনাম হতে পারে না। শিরোনাম হবে কোনটা, তাকে কি কারণে ধরা হয়েছিল, কি সন্দেহ করে ধরা হয়েছিল, এবং তাকে পরবর্তীতে তার উপরে কি আরোপ করা হয়েছে এবং তাকে কোথায় নেওয়া হয়েছে, এটি হতো শিরোনাম। কিন্তু আপনি কেঁদেছেন, আপনি অমুক করেছেন, আপনি তমক করেছেন, এই জিনিসগুলো বলাই হয় হচ্ছে এটাকে আপনার ইম্পোজ জার্নালিজম বলে, অর্থাৎ আপনার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, জনগণের উপরে মস্তিষ্কের ভেতরে প্রবিষ্ট করানো হচ্ছে যে আমি যেরকম করে ভাবছি আপনিও ঠিক সেভাবেই করে ভাবুন। এটা তো ঠিক না। এখন আমাদের এখানে এই ঘটনাগুলো, আপনি যে আওয়ামী লীগের রেফারেন্সটা দিলেন, এখন যে কোনো সময় আমাদের অনেক প্রগতিশীল বন্ধু আছেন যে যে কোনো ঘটনা ঘটুক, যে কোনো একটা অন্যায় ঘটনা ঘটছে গত 16 মাসে, সেই অন্যায় ঘটনাকে বলার আগে একবার আওয়ামী লীগের নাম নিয়ে নিচ্ছে, এই আগের মতোই হচ্ছে, এই আগের মতো এই কাজটা করলো, অর্থাৎ আগের মতো বলা ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না, কোনো কথাই বলতে পারছেন না। তার মানেটা কি? তার আগে মানে তো এরকম হয়নি, তারপরে তারা রেফারেন্সটা কেন দিচ্ছে? ধরে নিন হয়েছে। এই যে একটু আগে যে পান্না ভাই বললেন যে আওয়ামী লীগের আমলেও যে সাংবাদিকদের নামে মামলা হয়েছে, এখন ঘটনা হলো যদি একটার নামেও মামলা হয়, একজন সাংবাদিকের নামেও, যদি কাজলের নামেই শুধু মামলা হয়, বাদ বাকিগুলো আমি বাদ দিলাম, সেই কাজলের মামলাটাকে আপনি অন্য 1000 মামলার সাথে কিন্তু রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারেন না। আমাদের কোর্টে একটা আইন ছিল, একবার আমি পড়েছিলাম, পত্রিকায় এসেছিল, যে এক ভদ্রলোক বলছেন যে এই সেম ঘটনা একজন তেঁতুলিয়াতে ঘটিয়েছে, তার কিন্তু ফাঁসি হয় নাই, মৃত্যুদণ্ড হয় নাই এবং 10 বছর জেল হয়নি, তার মাত্র 7 মাস জেল হয়েছে। তখন কোর্ট তাকে জবাব দিয়েছিল যে এই সেম ঘটনা যদি কক্সবাজারে কেউ ঘটায়, দেখা যাবে সে বেকসুর খালাস হয়ে গেছে, কিন্তু আপনি ধরা পড়েছেন, আপনার 10 বছরের জেল হবে। এইটা কেন হবে সেই উত্তর দিতে কোর্ট বাধ্য নয়। ব্যাপারটা হচ্ছে এইরকম। তো আপনি কথায় কথায় যদি আওয়ামী লীগের রেফারেন্স টানেন, তার মানেটা হচ্ছে ওইটাকে আপনি আইডল হিসেবে ধরে নিয়েছেন, ওইটা আইডল হিসেবে ধরে নিয়ে ওর সাথে আপনি কম্পারিজন করছেন এই সময়কার জিনিসগুলো কতটা বেশি বা কতটা কম। এইটি হচ্ছে দুর্বৃত্তায়ন, এটি সাংবাদিকতার দুর্বৃত্তায়ন আমার কাছে মনে হয়। যেটা সাংবাদিকতার হোক বা প্রগতিশীলতার হোক, এটি দুর্বৃত্তায়ন। আপনাকে সোজা বলতে হবে যে আজকে যে ঘটনাটি ঘটেছে, বা আজকে যে এই হাদিকে হত্যার চেষ্টা পরে যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো ঠিক না। এই ঘটনাগুলোকে আপনাকে আগেরটার সাথে রেকটিফাই করে নেওয়ার তো কোনো কারণ নেই, তাই না? আগেও তো এরকম ঘটনা ঘটেছে, ঢাকা শহরে দিনে দুপুরে মানুষের প্রাণ গেছে, তাই না? বিভিন্ন ভাবে প্রাণ গেছে মানুষের, কিন্তু সেই সময় তো বলা হয়নি যে সেম ঘটনা বিএনপি আমলে ঘটেছিল, সেম ঘটনা এরশাদ আমলে ঘটেছিল, তখন তো বলা হয়নি। আপনারাই তো বলেননি, আমরা কেউ বলিনি। তাহলে এখন কেন বলা হচ্ছে? এখন বলা হচ্ছে এই জন্য যে আমরা একটি দেশে বর্তমানে সামনে না আসতে পারা একটি দলকে আমরা ভিকটিম বানিয়ে সেই দলটিকে আমরা একেবারেই একটা আইডল বানিয়ে ফেলেছি, যে এই আইডলের কাছ থেকে আমরা রেকটিফাই করিয়ে নিচ্ছি। তো যেটা আপনাকে বলছিলাম, আমি ওই কথা বিঘ্নিত হওয়ার সময় সে কথাটি শেষ করি। সেটি হলো যে বাংলাদেশের সামনে ভয়াবহ রকম বিপর্যয় নেমে আসছে। এই এনার্কি গুলো হচ্ছে সেই বিপর্যয়ের আপনার এই ফোর প্লে বলতে পারেন আপনি। ঝড়ের আগে যে হালকা হালকা যে দমকা বাতাস আসে, সেই ঝড়ের আগে হালকা দমকা বাতাস। এই ঝড়টি কোত্থেকে আসবে, কিভাবে আসবে, কবে আসবে আমরা কেউ জানি না, কিন্তু আলামত বলছে যে দেশের সামনে সুখের কোনো দিন নেই। সুখের দিন নেই। মঞ্জুরুল আলম পান্না, আপনি দেখেছেন যে আজকে ডাকসু ভিপি আপনার কি সাদিক কায়েম সহ এই যে কি তারা একটা জোট গঠন করেছে, কি বলতেছে তারা বলছে যে সম্মিলিত রাজনৈতিক দল না বা কিছু একটা আর কি। তারা বলছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান, মোট তিন উপদেষ্টা তারা পদত্যাগ চান। আপনি জানেন দায়িত্ব নেওয়ার সময় প্রধান উপদেষ্টা বলেছিলেন যে তাদের নিয়োগকর্তারা চাইলে তিনি চলে যাবেন। তো তাদের কি চলে যাওয়ার এখনো সময় হয়নি? আপনি কি সুবোধ বালক মনে করেছেন এদেরকে চাইলেই মানে পাওয়া যাবে এরকম কিছু? এটা আমার কাছে সরি দাদা, এটা এইসব বিষয় আলোচনা করা না করার সমান কথা। বরঞ্চ আমার তো মনে হয় যে লুজার হয়েছে আসিফ আর কি নামটার, আসিফ আর মাহফুজ। বেচারা পদত্যাগ করেছিল, নির্বাচন আদৌ হয় কিনা আমি সন্দিহান, কিন্তু আগে থেকে পদত্যাগ করা লাগলো। এটা যথেষ্ট পরিমাণ লুজার হয়েছে আমার মনে হচ্ছে। যাই হোক,
আমি মঞ্জু ভাইয়ের কথা একটু আসতে চাই, এর আগে যে আলোচনা করছিলেন, আমি মঞ্জু ভাইয়ের কথার সাথে একটু বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করি। সেটা হচ্ছে যে এটা নিয়ে মানে খুব বেশি দ্বিমতের কিছু নাই। তারপরও আমি যেটা মনে করি জার্নালিজমের জায়গা থেকে সেটা একটু বলি যে আনিস ভাই কেঁদেছেন, এটাও একটা নিউজ। এটা ইম্পোজ জার্নালিজম না, তখন জার্নালিজম চেঞ্জ হচ্ছে, সফট নিউজ, হার্ড নিউজ, হিউম্যান স্টোরি, এগুলো বলতে আমরা অভ্যস্ত হয়ে গেছে, তাই না? গত কয়েক দশকে বা বিশেষ করে গত 1.5-2 দশকে হিউম্যান স্টোরিও মানুষকে নাড়া দেয় অনেক বেশি, যেমন কার্টুন শুধু ছবির মাধ্যমে অনেক বেশি নাড়া দেয়। তো মঞ্জুর পান্না, একটু আপনাকে আমি একটু ইন্টারাপ্ট করছি, সরি, কিছু মনে করেন না। আনিস আলমগীর কেঁদেছেন এই খবরটি আমি যে সমস্ত পত্রিকায় দেখেছি, সেই পত্রিকাগুলোর ক্রেডিবিলিটি নিয়ে আমার মনে সন্দেহ আছে। আমি শুধু বলছি না, আমি বলছি ওভারঅল, মানে মঞ্জু ভাই যেটা বললেন। আমি একটু শেষ করি। কিন্তু যেসব পত্রিকার বা পোর্টালের ক্রেডিবিলিটি নিয়ে সন্দেহ নাই, আপনিও জানেন কাদের ক্রেডিবিলিটি নিয়ে সন্দেহ নাই, তাদেরকে কিন্তু তাদের পুরো নিউজের কোথাও পাইনি যে আনিস আলমগীর ঝরঝর করে কেঁদেছেন। যে একটা পত্রিকার ক্রেডিবিলিটি নাই, যারা এই সরকারের রেসপন্সার, যারা এই সরকারের আজ্ঞাবহ মুখপাত্র হিসেবে কাজ করছে, তাদের পত্রিকাগুলোতে, তাদের পোর্টালগুলোতে এরকম শিরোনাম দেখেছে। আমার মনে হয় মঞ্জুরুল হক ভাই সেই কথাটি বলতে চেয়েছেন। যদি ওটা হয়ে থাকে অবশ্যই আমি একমত, আর এমনি যদি ওভারঅল বলা হয়ে থাকে আমি সেই জায়গা থেকে বলছি, আনিস ভাই যদি কেঁদেও থাকেন, আমি তো বললাম যে আমি সেটি শ্রদ্ধার সঙ্গে নিব। জি, তার সাহস, ভালোবাসা, তার সাহসী মানসিকতার ভিতরেও যে একটা সফট হৃদয় আছে, ওভারঅল বাংলাদেশের চিত্র মনে করে তিনি আতঙ্ক বোধ থেকে আবেগ আপ্লুত হচ্ছেন, সেই জায়গা থেকে হতে পারে। আর হিউম্যানিস্ট যদি সত্যি কেঁদে থাকেন, আমার ধারণা তিনি ওই জায়গা থেকে কেঁদেছেন। তিনি যে ভয় পেয়ে কেঁদেছেন, হায় হায় আমার কি হলো, আমার কি হবে। তার তিনি কেঁদেছেন কি কাঁদেননি সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে গিয়ে আপনি কিভাবে নিউজটি নিয়ে আসছেন, কিভাবে ইম্পোজ করছেন, তাই তো বলতে চেয়েছেন মঞ্জুরুল হক, তাই না? আমি সে ভিতরে আর যাবো না, হয়তো মঞ্জু ভাই ঠিক আছেন। আর একটা হচ্ছে যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগেরটা তুলনা আসছে কেন? দেখুন, মানুষ তো ভয়ে আছে, এটা তো বাস্তবতা, আপনি কেন বুঝতে পারছেন না? মানে আতঙ্কের মধ্যে আছে, একটু লেভেল দেওয়ার জন্য, একটু ক্লাস করার জন্য এই যেমন আমি তুলনা নিয়ে আসবো, আপনি বিশ্লেষণের জায়গা থেকে তো বলতে হচ্ছে। আমি যদি বিশ্লেষণ করতে চাই, 15.5 বছর আমরা কি দেখেছি? আপনি নিজে বলেছেন আওয়ামী লীগ কর্তৃত্ববাদ হয়ে উঠেছিল, আমি বলি আওয়ামী লীগ স্বৈরাচার হয়ে উঠেছিল, আরেকজন বলছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। যেভাবেই হোক, তখন একটা ভয়ের পরিবেশ ছিল, এবং আপনি দেখবেন প্রত্যেক বক্তব্যে যারা বিরোধিতা করছে, তুমুল ভাবে মানে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করছে, তারাও বলছিল না, অবশ্যই ছিল। আমি বলছি না যে আওয়ামী লীগ আমলে ছিল না, কিন্তু আপনি নিজে তো আওয়ামী লীগের আমলে সরকারের অনেক সমালোচনা করেছেন। আপনি কি মামলা খেয়েছিলেন? আপনি কি আটক হয়েছিলেন? আনিস আলমগীর অত্যন্ত কড়া ভাষায় আওয়ামী লীগ সরকারের সমালোচনা করতেন। এই যে আজকের মাসুদ কামাল, এম এ আজিজ, তারা কে না আওয়ামী লীগ সরকারের সমালোচনা করতেন। এবং আমি যখন বাংলাদেশে ছিলাম, ধরেন আমি নিজে শো করতাম, আমি সবসময় চেষ্টা করতাম, যদি আপনি জানেন আমরা টক শোতে গেস্ট নেওয়ার ক্ষেত্রে আমরা ব্যালেন্স করার চেষ্টা করি, একজন যদি আওয়ামী লীগ পন্থী হয় আর একজন আমরা অপোজিশন রাখার চেষ্টা করি, কিন্তু সেখানে কখনো জামাতিদেরকে কোনো ভয়েস থাকতো না। হয়তো সরকারের বিরুদ্ধে সমালোচনা করতো, হয়তো বিএনপি পন্থী, কিন্তু এখন আপনি জামাতিরা এই টকশো করে ইতিহাস বিকৃত করছে, আপনি এগুলো কিভাবে বিবেচনা করবেন? এগুলো বলার কোনো মানে আমি তো প্রয়োজন মনে করি না। সিরাজুল ইসলাম চৌধুরী স্যার একটা মন্তব্য করেছেন যে মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে, মুক্তিযুদ্ধকে যারা মানে বিকৃত করছে বা এগুলো নিয়ে কথা বলছে ভিন্ন রঙে, তারা মানসিক বিকারগ্রস্ত এবং উন্মাদ ছাড়া আর কিছু নয়। উন্মাদ, তারা তো মানসিক বিকারগ্রস্ত, তারপর আমাদেরকে বলতে হবে অবশ্যই। আমি ওই জায়গাটা একটু বলি, দেখুন, সমালোচনা করেছে তাই বলে আমাদেরকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ তা কিন্তু নয়। 10 বছর আমার চাকরি নিয়ে টানাটানি ছিল, আমি যেখানে জয়েন করি 6 মাসের মধ্যে আমাকে ছেড়ে দিতে হয়। আমি না ছাড়লে হয়তো ছাড়তে পারতো না, কিন্তু আমি তো অপমান নিয়ে চাকরি করবো না, সাংবাদিকতা করবো না, আমি ছেড়ে দিয়েছি। আমার মতের সাথে অমিল হয়েছে, আমি ছেড়ে দিয়েছি। এটা মনে করার কোনো কারণ নেই, এখানে এটা প্রমাণ করার কোনো কারণ নেই যে আওয়ামী লীগ আমলের সময় সমালোচনা হয়েছে, আমরা খুব সাবলীল ভাবে সমালোচনা করতে পেরেছি, এটা বলার কোনো স্কোপ নাই। আপনি এটা বলতে পারেন যে আওয়ামী লীগ সরকারের সময় চেয়ে এই সরকারের সময় সাংবাদিক নির্যাতনের মাত্রাটা বেড়েছে। 15 মাসের মধ্যেই 300 সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা, মানে বিভিন্ন ধরনের মামলা হয়েছে। তার মধ্যে
দেখেন দেখেন মঞ্জুরুল আলম পান্না, আমার মনে হয় মঞ্জুরুল হক ভাই যে কথাটা বলতে চেয়েছেন আপনি বেড়েছে বলতে পারেন না। যদি হয় এক, আওয়ামী লীগ আমলের যদি এক হয়, এখন হচ্ছে কি 100, আপনি কি এটা 1 আর 100 তুলনা করতে পারেন? মঞ্জুরুল হক আপনি কি বলেন? এক আচ্ছা, আর আমি তুলনা আরেকটু করতে পারে? আরেকটু আরেকটু পরিষ্কার করি, খুব অল্প শব্দে পরিষ্কার করি আমার বক্তব্যটা। এটা আসলে পান্না ভাইয়ের একটু বুঝতে ভুল হচ্ছে। সেটি হলো যে কম্পারিজন থিওরিটা হচ্ছে ঘটনাকে আড়াল করে, কম্পারিজন থিওরি। যেমন ধরুন যে আপনি আপনার সন্তান বদমাইশি করছে বা কোনো একটা জিনিস ভেঙে ফেললে আপনি বলে ফেললেন একেবারে মায়ের মতো, মাও এই কাজটা করেছে বা একদম মায়ের স্বভাব পেয়েছে। এই যে যদি আপনি ওইটা বলেন, এটা বললে হয় কি, ও যে অন্যায়টা করেছিল সেই অন্যায়টা ধামা চাপা পড়ে গেল, ওর মা মঞ্জু ভাই, লাইমলাইটে চলে আমি আসে। আপনার সঙ্গে একমত, আমি আপনার সঙ্গে এখন একমত, আমি কিন্তু আমি যখন আপনি এই সরকারের একটি প্রতিষ্ঠিত প্রমাণিত ঘটনা, যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে আগেও হয়তো 50 বছর আগেও ঘটেছে, 40 বছর আগেও ঘটেছে, কিন্তু যদি আপনি সেইগুলোকে টেনে আনতে চান তাহলে এই ঘটনাটিকে লঘু করে দেওয়া হয়, সেই ঘটনাটিকে আর এই ঘটনাটিকে কম্পাইল করে দেওয়া হয়। এটি আপনি হচ্ছে যেটা বলছেন এক মঞ্জু ভাই, ধরনের আরোপিত বদমাইশি আমার কাছে মনে হয়। আপনার আপনার অ্যানালাইসিসের সঙ্গে আমি সম্পূর্ণ একমত, আপনার এই বিশ্লেষণের সঙ্গে আমি সম্পূর্ণ একমত, কিন্তু আমি আবার মিলাচ্ছি অন্যভাবে যে কেন এটা করা হচ্ছে। এটা সাইকোলজিক্যাল যে ইফেক্ট বা যেখান থেকে এই সাইকোলজিটা কাজ করছে, আমি যে উদাহরণটা দিতে চাচ্ছিলাম, কথা বলার মাঝখানে তো থামিয়ে দেওয়া হলো। বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের সময় আপনি দেখেন প্রত্যেকে প্রত্যেকে আওয়ামী লীগ সরকারের সমালোচনা তীব্রভাবে করছিল, কিন্তু এক জায়গায় গিয়ে একটু সফট কথা বলা হচ্ছিল। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই জিনিসটা দেখবেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমার মায়ের মতন, নুরো বলে এসেছে গণভবনে, যখন ডাক্তার ভিপি নির্বাচিত হলে আত্মসমালোচনা করলো, আওয়ামী লীগ সরকারের সবকিছু ধুয়ে ফেললো। গণভবনে যখন তাকে ডাকা হলো, সে গিয়ে বলল যে আপনার মধ্যে আমার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পাই। এই কাজগুলো তো আতঙ্কবোধ থেকে করা হয়েছিল, অজানা একটা আতঙ্কবোধ থেকে। এখনো যেটি করা হচ্ছে, আপনি কম্পারিজন থিওরির সাথে যেটি বলেছেন, অবশ্যই আমি একমত, আমি দ্বিমত করছি না ওই জায়গায়, কিন্তু আমি বলছি, আমি সাইকোলজিক্যাল জায়গা থেকে বলছি যে মানুষ কতটা আতঙ্কের মধ্যে এখনো আছে, যে এই সরকারের বিরুদ্ধে কিছু বলতে গেলে একটু লেভেল করে, একটু ব্যালেন্স করে, আগেরটা তুলনা করে তারপরে বলতে হচ্ছে। আমি আতঙ্কের জায়গাটা আমি ব্যাখ্যা করছি। আমি কিন্তু আপনার এই কম্পারিজন থিওরির সাথে বিন্দু মাত্র দ্বিমত পোষণ করছি না। আমি শুধু বলছি, শেখ হাসিনা সরকারের সময় আওয়ামী লীগের তুমুল সমালোচনা করেছে, করার পরে সবার অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখবেন, আপনি খেয়াল করে দেখুন, প্রতিটা দাবি, প্রতিটা সেক্টরের প্রতিটা দাবিতে সরকারের বিরুদ্ধে তুমুল সমালোচনা হয়েছিল। হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের মায়ের মতন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের অভিভাবক, এই বলে একটু ব্যালেন্স করা হয়েছে, একটু তোয়াজ করা হয়েছে। এখন সেটা ওইভাবেই চলছে। আর সাংবাদিক নির্যাতন আপনি যেটা দাবি করছেন, অবশ্যই আমি একমত। আমি তো পরিসংখ্যান দিচ্ছিলাম যে এই গত 15-16 মাসে 300 সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, শতাধিক সাংবাদিকের নামে হত্যা মামলা হয়েছে, কারণ বিরুদ্ধে অস্ত্র বিস্ফোরক আইন মামলা হয়েছে, এই যে সন্ত্রাস বিরুদ্ধে আইনে মামলা হয়েছে, 18 জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে, 12 জন বেশি সাংবাদিক এখনো পর্যন্ত কারাগারে। আওয়ামী লীগের 15.5 বছরে তো এতগুলো হয়নি। আমাদের কথা বললে স্পষ্টভাবে কথা বলতে হবে, এবং যখন আওয়ামী লীগের সাথে তুলনাটা আসছে, সেই তুলনাটা অবশ্যই আনতে হবে। তুলনাটা আনতে হবে এই জন্য যে বলা হচ্ছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আর এই সরকার কত বড় ফ্যাসিস্ট বা কত কম ফ্যাসিস্ট, সেটাও তো আমাকে প্রমাণ করতে হবে পরিসংখ্যান দিয়ে। অতএব এই যে 300 সাংবাদিকের কারোর বিরুদ্ধে প্রমাণ হয়েছে, এবং যাকে তাকে এখন এই যে এর আগে সন্ত্রাস হত্যা মামলায় যাকে তাকে দেওয়া হচ্ছিল অজ্ঞাতনামা মামলাগুলোতে বা পেন্ডিং মামলাগুলোতে দেওয়া হচ্ছিল, এখন যেহেতু ওই বিষয়টি দেশে বিদেশে অনেক বেশি সমালোচিত হয়েছে, এখন দেওয়া হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে। মনে করেন যে আমাকে সন্ত্রাস বিরোধী আইনে মনে করুন না, এটা তো স্পষ্ট যে দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। আমরা নাকি সশস্ত্র বিপ্লব করতে যাচ্ছিলাম, সশস্ত্র বিপ্লবের জন্য আমরা সরকার উৎখাতে ষড়যন্ত্র করছিলাম। আমাদের সাথে কে ছিল? মুক্তিযোদ্ধা ছিলেন, অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন ছিলেন। বিষয়টা হচ্ছে আনিস ভাইয়ের ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে। এই সন্ত্রাস বিরোধী আইনের ধারায় কি বলা আছে? যদি কোনো ব্যক্তি সরকারি সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে এবং রাষ্ট্রীয় অবকাঠামো হুমকির মধ্যে পড়ে, তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হবে। এবং এই মামলাটা তো আওয়ামী লীগ করেছিল। আপনারা আওয়ামী লীগকে, সরি আমি আপনারা বললাম, কেউ
অনেক ক্ষেত্রে আওয়ামী লীগকে সেভ করার কথা বলছে, মানে সেভ করে কথা বলছে। আমি কেন আওয়ামী লীগকে নিয়ে আসবো না এক্ষেত্রে? এই আইনটা কে তৈরি করেছে? এই আইন তো আওয়ামী লীগ তৈরি করেছে। সেই আইন ফাঁক করে এখন আমাদেরকে জানানো হচ্ছে। কেন এই আইন তৈরি করেছিল আওয়ামী লীগ? এই আওয়ামী লীগ এই আইন নিয়ে তো তখনই কথা উঠেছিল, এখন তো এই সরকার তো করবেই। আমি এই সরকারের পক্ষে বলছি না, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এই কথা আমার বলতে হচ্ছে। এবং প্রতিটি সরকারই, আপনি দেখেন, রাষ্ট্রের যে নিপীড়নমূলক আইনগুলো এক সরকার করে, বিরোধী দলগুলো তখন তার সমালোচনা করে, ওই বিরোধী দল যখন সরকারে আসে তখন আবার ওই আইন প্রয়োগ করে। ডিটেনশনটা আওয়ামী লীগের সময় কখনোই, এটা একটা একেবারে ব্রিটিশ আইন, জঘন্য একটা মামলা। এই আইনে যাদের কাটকাদেশ দেওয়া হয়, আমি তো দেখে এসেছি, এর আগেও দেখেছি, একেবারে একটা রুমে একজন মানুষ বা দুইজন মানুষ সারাদিনে বের হতে দেওয়া হয় না। আমাদের হয়তো সন্ধ্যার পরে মুরগির খোপের মধ্যে ঢুকতে হতো, পরের দিন সকাল 7টার দিকে আবার ছাড়া হতো মুরগির বাচ্চাদের মতন। আর ডিটেনশন যাদেরকে দেওয়া হচ্ছে, সে মেঘনা আলমের ক্ষেত্রে কার্যকর করা হয়েছে, মডেল অভিনেত্রী মেঘনা আলমের ক্ষেত্রে। এবং আমি তো দেখে এলাম বাচ্চাদেরকে ডিটেনশন আটকানো হচ্ছে, ডিটেনশন দেওয়া হচ্ছে। একসাথে আমি যেদিন বেরোই, আমি বের হলাম মোস্ট প্রবাবলি 12ই নভেম্বর, আমি 11ই নভেম্বর দেখলাম কাশিমপুর কারাগারে সাথে 40 জনকে ডিটেনশন দেওয়া হয়েছে, যেটা ভয়ঙ্কর বিভৎস একটা আইন। আওয়ামী লীগের সময় এটি প্রয়োগ করা হয়নি, এই সরকারে এসে আবার সেই এটা করা হচ্ছে, প্রয়োগ করা হচ্ছে। আবার আওয়ামী লীগ সন্ত্রাস বিরোধী আইন তৈরি করে গিয়েছিল, সেই আইনে এখন আইনের প্রয়োগ করা হচ্ছে। এবং আমি আনিস ভাই, রাষ্ট্রের সরকারের কোন সম্পদ ধ্বংস করেছি? বিষয় হচ্ছে তো রাষ্ট্রযন্ত্রের হাত তো অনেক লম্বা। আমি কোন সম্পদ ধ্বংস করেছি আর কি ধ্বংস করিনি, সেটা গিয়ে তো যখন এই মামলাগুলো ট্রায়ালে উঠবে তখন আর্গুমেন্টের বিষয়। এগুলো তো নিপীড়নমূলক, হয়রানিমূলক, স্রেফ হয়রানি করার জন্য এগুলো করা হচ্ছে। একটা আইনে দেখাতে হয়, জড়াতে হয়, তাই জড়ানো হচ্ছে। অতএব আমি বলি আবারও, এই সরকার অবশ্যই ফ্যাসিবাদী হয়ে উঠেছে, কিন্তু আওয়ামী লীগের ধারাবাহিকতায়, আওয়ামী লীগের দেখার পথে, এটুকু আমাকে বলতেই হবে। এটি আমার ক্ষোভ থেকে বলুন, আমার আবেগ থেকে বলুন, যুক্তি থেকে বলুন, এটুকু বলতে হচ্ছে। যেমন আজকে যে জঙ্গিবাদ চরমপন্থা উত্থানের একটা উর্বর ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রটা আওয়ামী লীগ তৈরি হয়ে গেছে। এটা আওয়ামী লীগ তৈরি গেছে। মঞ্জু ভাই আমার চেয়ে ভালো বলতে পারবেন, তার গবেষণা বিস্তর। আমরা তো সাংবাদিকতা করি, তিনি গবেষণা করেন। জি, সবসময় একটা রেফারেন্স আমি দিই, যেখানে পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হয়, তার পরের স্টেজ হচ্ছে জঙ্গিবাদ চরমপন্থা। তো মঞ্জুরুল হক, আমার মনে হয় পান্নার কথার সঙ্গে আমি একমত। যেখানে ভ্যাকুয়াম হয়, পলিটিক্যাল ভ্যাকুয়াম যদি না থাকে, গণতান্ত্রিক চর্চা যদি না থাকে, উগ্রবাদ সেখানে আসলেই মাথাচাড়া দেয়। এটা যুগে যুগে আমরা সেটাই দেখেছি, থিওরিটিক্যালি অন্তত। প্র্যাকটিক্যালি হয়তো বাংলাদেশে এখন সেটা দেখতে পাচ্ছি। তো এই অবস্থা থেকে এখন ধরেন আওয়ামী লীগকে আপনি দোষারোপ করেন, কিন্তু আপনাকে এখান থেকে উদ্ধার করবে কে? আর একটা আওয়ামী লীগকে উৎখাত করা হলো, তো এই অবস্থা যাতে করে অব্যাহত না থাকে, সেজন্যই তো। তাহলে যদি এই ইউনূস সরকার কত মিষ্টি মিষ্টি কথা বলে আসলো, বললো বাংলাদেশে বিপ্লব হয়েছে, তারা নির্বাচন দেয়নি, তারা দামি দামি ভোট করেছে, দিনের ভোট রাতে করে, কত অভিযোগ। তো তারা এখন যদি এটা করে, তাহলে কিসের বিপ্লব হলো, কিসের অভ্যুত্থান হলো? পান্না, কিছুই না, নো চেঞ্জ। কি বলেন, এগুলো তো প্রশ্ন করা না করার সমান কথা। চেঞ্জ তো হয়নি, বরং নেতিবাচকতা আরো বেড়েছে, একটা সমস্যা হয়েছে। আমি একটা এক্সাম্পল দিয়ে, সুলতান আমাকে একটু বেরোতে হবে, মানে বেরোতে মানে আমার একটু অন্য কাজ আছে, আপনি জানেন, আপনাকে বলা আছে। আমি অ্যান্সারটা দিয়ে দিই। আর বিষয়টা হচ্ছে, যে প্রশ্নটা করেছেন, সংস্কার উচ্চারণ করা হচ্ছে, কোন সংস্কারটা হয়েছে আপনি দেখান। সংস্কার তো বলে কয়ে ঘোষণা দিয়ে করতে হবে। ওই যে আমরা ছোটবেলায় যখন নামাজ পড়তাম না, তখন মনে মনে ভাবতাম, এই শুক্রবার থেকে নামাজ শুরু করবো, হলো না, আচ্ছা সামনে নতুন বছর থেকে 1 জানুয়ারি থেকে নামাজ শুরু করবো। এটা তো নামাজ শুরুর বিষয় নয়। আরে নামাজ পড়লে তো যখন তখনই পড়া যায়, আমি আজকে থেকে নামাজ পড়বো, কথায় ছোটবেলায় একটা এক্সাম্পল দিলাম। এখন বিষয়টা হচ্ছে কি, সংস্কার যে ঘোষণা দিয়ে বলে কয়ে সংস্কার শুরু করতে হবে তা তো না। হ্যাঁ, সংস্কার তো যে কোনো সময় করা যায়, সংস্কার চলমান প্রক্রিয়া। সবচেয়ে বড় যে ভণ্ডামি এই সরকারের,
সংস্কারের কথা বলা হচ্ছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার মধ্যে ভারসাম্য আনার কথা বলা হচ্ছে, এবং সেটিও গণভোটের মধ্যে থাকবে, গণভোটের অংশবিশেষের মধ্যে। বর্তমান যে রাষ্ট্রপতি আমাদের, তার সাথে কি ব্যবহারটা করা হচ্ছে? হ্যাঁ, ভারসাম্য আনছেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতা ভারসাম্য, আর একেবারে তার প্রেস উইং কেড়ে নেওয়া হয়েছে। পৃথিবীর কোন রাষ্ট্রে আছে যে রাষ্ট্রপতি প্রেস উইং কেড়ে নেওয়া হয়? পৃথিবীর কোন রাষ্ট্রে আছে রাষ্ট্রপতি একটা প্রেস রিলিজ দেওয়ার মতন তার লোক থাকে না? পৃথিবীর কোন রাষ্ট্রে আছে যে বিদেশি কোন সংস্থা প্রোগ্রাম করছে, রাষ্ট্রপতির সাথে দেখা করতে এসেছে, বিদেশি রাষ্ট্রদূত এসেছে তার পরিচয়পত্র পেশ করার জন্য, সেই নিউজটা দেওয়া হয় ওই রাষ্ট্রদূতের কাছ থেকে, এবং রাষ্ট্রপতির কোন এক মানে ঘনিষ্ঠ লোকজনকে ফোন দেওয়া হয় যে আমার কাছে তো এই ছবিটা নেই, একটু ছবিটা পাঠিয়ে দিন, আমরা প্রেস রিলিজটা পাঠিয়ে দিচ্ছি। কি ন্যাক্কারজনক, লজ্জাজনক কথা। রাষ্ট্রপতির ছবি বিদেশি মিশনগুলো থেকে ফেলে দেওয়া হয়। রাষ্ট্রপতির সঙ্গে প্রধান উপদেষ্টা 7 মাস কথা বলেন না। সেদিনকে তো রয়টার্সের সঙ্গে এই কথাগুলো ডিসক্লোজ করেছেন রাষ্ট্রপতি, যেদিনকে তফসিল ঘোষণা করা হলো। তো এই যে ভণ্ডামি, সংস্কারের নামে ভণ্ডামি হচ্ছে, এগুলো তো বলা না বলা সমান কথা। না, বলার সমান কথা না। মঞ্জুরুল আলম পান্না, আপনারা এখনো যে বলছেন, বলতে হবে। যতই এরকম হামলা মামলা মানে আটক কারাভোগ যতই আসুক না কেন, বলতে হবে কাউকে না কাউকে। তো বলছি তো, আপনাকে মনে হয় থেমে আছি? মবের হুমকি দেওয়া হচ্ছে, আমি আমার জামিন বাতিলের দাবি জানানো হচ্ছে। সবকিছু করতে পারে, সবকিছু করতে পারে। হুমকি দেওয়া হয়েছে আপনাকে, আবার হত্যার হুমকি দেওয়া হচ্ছে। মানে নিরাপত্তা আসবে কোথা থেকে, এবং এখান থেকে কি অবসান? আপনার প্রত্যাশা কি যে এখান থেকে বাংলাদেশ বের হবে কিভাবে করে? আপনার কাছে কি মনে হয়? হবে, অবশ্যই হবে। শুনেন, আপনাকে রাষ্ট্রবিজ্ঞানের থিওরিতে বিশ্বাস করতে হবে। রাষ্ট্রবিজ্ঞানের থিওরি না মানেন, আপনাকে ন্যাচারাল সায়েন্স মানতে হবে। আপনি যতটুকু পানিতে ডুববেন, মানে পানিতে পা ভিজাবেন, ততটুকুই আপনাকে ভিজতে হবে। অথবা পানির পানির প্রবাহকে কখনো বাদ দিয়ে ঠেকে রাখা যায় না। ওই পানি কিন্তু একসময় সর্বগ্রাসী রূপ নেয়। আপনি ন্যাচারাল সায়েন্স বিশ্বাস না করেন, পিওর সায়েন্স বিশ্বাস করেন, তো নিউটনের ৩য় সূত্র, প্রতিক্রিয়ার একটি সমান এবং সমানুপাতিক এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। না, আমি খুব বিরক্ত হয়ে আপনাদেরকে একটা দেখাচ্ছি যে জানা অজানা কি এক দেখেন, আমাকে বলে যে সুলতানার সাহস থাকলে দেশে আহিস। এরা কি জানে আমার সাহস কতখানি? এদের কোনো ধারণা আছে? এরা কতখানি নির্বোধ, নিজে একটা মন্তব্য করছে ভিন্ন মানে অজ্ঞাত নাম দিয়ে। এদের কোনো ধারণা আছে যে একটা সৎ মানুষের সাহস কতটা থাকতে পারে? মঞ্জুরুল আলম পান্না, আপনি তো নিজে বুঝেন যে কোনো অন্যায়ের কাছে আপনি মাথা নত করবেন না, কারণ আপনার সাহস আসে আপনার নৈতিকতা থেকে, সততা থেকে। এদের কোনো জানা আছে? এরা জানে সততা কাকে? আপনার পক্ষ হয়ে আমি বলছি, আপনার হয়েই আমি বলছি, কারোর সাথে আমরা চ্যালেঞ্জ করতে চাই না। আমরা জানি অপশক্তি, অশুভ শক্তি যে কোনো কিছুই ঘটাতে পারে। তবে শুধু এটুকুই বলতে চাই, আবারও যদি কারাগারে নেওয়া হয়, অথবা তার চেয়েও বেশি যদি কোনো খড়গ নেমে আসে, অথবা তাকে হত্যাও করতে চায়, করুক, আমরা কিছু করবো না। থামাবে কতজনকে? আমি যেটা বলছিলাম, আপনি কোন থিওরিতে বিশ্বাস করবেন? আপনি ন্যাচারাল সায়েন্সের থিওরি অ্যাপ্লাই করবেন, আপনি রাষ্ট্রবিজ্ঞানের থিওরি অ্যাপ্লাই করেন, আপনি পিওর সায়েন্স থিওরি অ্যাপ্লাই করেন, আপনি প্রকৃতির প্রতিশোধ বলতে একটা কথা আছে। আমি তো অন্তত ঈশ্বরে বিশ্বাসী, সৃষ্টিকর্তায় বিশ্বাসী। সেই সৃষ্টিকর্তা খেলা পৃথিবীতে থাকবে না। তারপরে কি হবে? বেঁচে যাবেন? এত সহজ। পৃথিবীর কোন অত্যাচারী শাসক পেরেছে বাঁচতে শেষ পর্যন্ত? আমি শেখ হাসিনা সরকারকে অন্যভাবে মূল্যায়ন না করি, অন্তত শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেলেন 12টার দিকে, উনি 12:20 বা সকালেও কি উনি বুঝতে পেরেছেন তাকে দেশ ত্যাগ করতে হবে? ভাবেননি তো। করতে হয়েছে তো, ইতিহাসে করুণতম ভাবে তাকে যেতে হয়েছে, যেভাবে ব্যাখ্যা করুন না কেন, হয়েছে তো। তো সেই সব জায়গা থেকে কেউ শিক্ষা নেবে না, তাদের জন্য আমাদের করুণা হয়। মাফ করবেন, আমাকে একটু উঠতে হবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য, এবং অনেক কৃতজ্ঞতা। আমি মনে প্রাণে কামনা করি আপনি যেন নিরাপদ থাকেন। থামাবেন না নিশ্চয়ই, আমি জানি, আপনাকে বলতেও হবে না, কিন্তু আপনি যেন নিরাপদ থাকেন, সতর্ক থাকেন,
সেই দোয়া, সেই কামনা, সেই প্রার্থনা আপনার জন্য থাকলো। আপনি ভালো থাকুন।